এভরিওয়ান, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমরা আমাদের ক্র্যাশ কোর্স 12 মান্থ সিরিজের আজকে ডে 12-এ আছি। আর আজকে আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন একদম শেষ করে দেবো, চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে যাবে। পরের দিন আমরা করব এমসিকিউ লাইভ। তো আজকে আমরা মেইনলি লাস্ট টপিক 2.6 যেটা ভাইরাস, ভাইরয়েডস, প্রায়ন্স অ্যান্ড লাইকেন্স নিয়ে কথা বলবো। তো চলো আর টাইম ওয়েস্ট না করে ভিডিওটা স্টার্ট করি। পেজ 25 থেকে 27 আজকে আমরা পড়বো এনসিইআরটি, ঠিক আছে? ওকে, দেখো, তো বেসিক্যালি যে 5 কিংডম ক্লাসিফিকেশন যেটা হুইটেকার দিয়েছিলেন, তো সেই 5 কিংডম ক্লাসিফিকেশন আমরা জানি যে সব থেকে বেশি কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছিল। ইভেন এখনও সায়েন্টিস্টরা এই 5 কিংডম ক্লাসিফিকেশন কিন্তু মেনে চলেন। তো এই 5 কিংডম ক্লাসিফিকেশন যেটা হুইটেকার প্রবর্তন করেছিলেন, তার মধ্যে মেনশন ছিল না ভাইরাসের কথা, ভাইরয়েডের কথা, প্রায়ন্সের কথা, লাইকেন্সের কথা। তো এদের কি হবে? এরা কোথায় স্থান পাবে? এরা কোন কিংডম? এরা কি? তাই তো তো সেটা আমাদেরকে আজকে জানতে হবে। তো প্রথম আমরা ভাইরাস নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো ভাইরাস বললেই, এখন আমরা ভাইরাস বললেই সবাই করোনা ভাইরাসের কথা মাথায় আনি। ফাইন, করোনা ভাইরাস ডেফিনেটলি একটা ডেঞ্জারাস ভাইরাস। তো করোনা ভাইরাস ছাড়া এতদিন আমরা কীরকম ভাইরাসের শিকার ছিলাম। অনেক ভাইরাসই আমাদের অ্যাটাক করতো, কিন্তু জেনারেলি দেখবে যে এই ঠান্ডা গরম যখন পড়তো তখন আমাদের সর্দি, হাঁচি, কাশি, হালকা গা ব্যথা, জ্বর হতো। তো সেটা কিন্তু ভাইরাসের জন্য। কি ভাইরাস? যেটাকে আমরা বলতাম কমন কোল্ড বা ফ্লু। আমরা ডাক্তার দেখাতাম, ডাক্তার কি করতেন? ডাক্তার বলতেন ফ্লু হয়েছে। তো সেই ফ্লুটা বা কমন কোল্ড এটা কিন্তু ভাইরাসের জন্য হতো, তাই তো? তো এবার দেখো, এই ভাইরাস, এই যে ক্লাসিফিকেশন 5 কিংডম ক্লাসিফিকেশনে কোনো স্থান পাননি, তার রিজন তো আছে। কেন হুইটেকার ভাইরাসকে স্থান দেননি ওনার 5 কিংডম ক্লাসিফিকেশনে? তো বেসিক্যালি ভাইরাসকে লিভিং বলেই মানা হতো না। ভাইরাস কি সজীব বস্তু? সেটা নিয়েই ছিল প্রবল কন্ট্রোভার্সি। কেউ বলছে ভাইরাস লিভিং, ভাইরাস সজীব বস্তু। কেউ বলছে ভাইরাস নন লিভিং, ভাইরাস জড় বস্তু। এই নিয়ে রইল প্রচুর কন্ট্রোভার্সি, প্রচুর সায়েন্টিস্ট মহলে প্রচুর ঝগড়া। কারণ বেসিক্যালি যারা বলছে যে ভাইরাস লিভিং, তারা বলছে যে ভাইরাস আমাদের বডিতে, আমাদের সেলের মধ্যে ঢুকে নানা রকম কার্যকলাপ করে আমাদেরকে অসুস্থ করছে। তো ডেফিনেটলি এটা একটা লিভিং। আবার বাকি লোকরা বলছে না, ভাইরাস যখন কারোর বডির মধ্যে ঢুকছে না, নর্মাল এনভায়রনমেন্টে বডির বাইরে রয়েছে, তখন তো ও কিছুই করতে পারে না, ও জড়বস্তুর মতন পড়ে থাকে, ও নন লিভিং। তো বেসিক্যালি দুটো স্টেটমেন্টই কিন্তু কারেক্ট। সেই জন্য ভাইরাসকে জীব ও জড়ের মধ্যবর্তী অবস্থা বলা হয়, লিভিং আর নন লিভিংয়ের মাঝামাঝি একটা অবস্থা। তো বেসিক্যালি হুইটেকার ক্লাসিফাই করেছিলেন শুধুমাত্র তাদের নিয়ে যারা পিওরলি ট্রুলি লিভিং। তো ভাইরাস তো পিওরলি ট্রুলি লিভিং ছিল না, তাহলে ওকে তুমি কি করে ক্লাসিফাই করবে? তো উনি এই জন্য ভাইরাসকে ক্লাসিফাই করেননি। ভাইরয়েড, প্রিয়ন, লাইকেন এরা কারা, এরা কি, সেটা আমরা একটু পরে কথা বলবো। আগে আমরা ভাইরাসটা সম্পর্কে বুঝে নিই, ঠিক আছে? তো আরেকটা কথা যে কেন ভাইরাসকে আমরা অ্যাকচুয়াল লিভিং বলছি না, তার অনেক রিজন আছে। কেন ভাইরাসকে আমরা সজীব বস্তু বলছি না, তার অনেক রিজন আছে। তার সব থেকে বড় একটা রিজন হচ্ছে, যেটা তোমাদের বইয়ে লেখা রয়েছে, যে ভাইরাস নন সেলুলার অর্গানাইজেশন বা নন সেলুলার অর্গানিজমস। তো ভাইরাসকে অকোষীয় বস্তু বলা হচ্ছে, অকোষীয়, নন সেলুলার। কেন? ভাইরাসের কি সেল নেই? না, ভাইরাসের সেল নেই। তাহলে সেলই নেই, সেটা আছেটা কি? একটা জিনিসের কোনো সেল নেই, অথচ সে আমাদেরকে এত কাবু করে দিচ্ছে, সে আমাদের এত রোগ ব্যাধি তৈরি করছে, সে আমাদের করোনা ভাইরাস আজকে আমাদেরকে শেষ করে দিল, জীবন শেষ করে দিল। তো ভাইরাসের আছেটা কি? সেলই বলছে নেই। তো ভাইরাসের কি আছে সেটা আমরা দেখছি। তার আগে আমরা এই কটা সেন্টেন্স একটু দেখে নিই, যেগুলো হাইলাইট করা রয়েছে। যেগুলো হাইলাইট করা থাকছে, রোজ বলছি, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেখান থেকেই কোয়েশ্চেন আসবে। সেগুলো থেকে ছোট্ট করে দুটো লেটার, দুটো ওয়ার্ড করে 3টে ওয়ার্ড করে শর্ট নোটস নিচ্ছ তো? কমেন্ট করে জানাও। আচ্ছা,
তো 5 কিংডম ক্লাসিফিকেশন অফ হুইটকার, যেখানে নো মেনশন অফ লাইকেন, ভাইরাস, ভাইরয়েড, প্রিয়ন্স। হুইটেকারের পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের কোথাও ভাইরাস, ভাইরয়েড, প্রিয়ন্স, লাইকেনের কথা উল্লেখ হয়নি। কমন কোল্ড, ফ্লু, যেটা বাংলায় লিখেছে ঠান্ডা লাগা, এগুলো ভাইরাসের জন্য হয়। ভাইরাস did not find a place in classification since they are not considered truly living. ভাইরাসরা প্রকৃত অর্থে কোনো সজীব না হওয়ায় শ্রেণীবিন্যাস কাঠামোতে এদের স্থান থাকে না। লিভিং হতে গেলে কি হতে হবে? হ্যাভ আ সেল স্ট্রাকচার। লিভিং বা সজীব বস্তু মানে কোষীয় গঠন থাকতেই হবে। কিন্তু ভাইরাসের কি হয়? ভাইরাস নন সেলুলার অর্গানিজমস, ভাইরাস অকোষীয় বস্তু। তো এখানে আমাদের বুঝতে হবে যে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন বা সেলুলার লেভেল অফ অর্গানিজমস মানে কি? সেল স্ট্রাকচার থাকবে, ভাইরাসের নেই। তার মানে কি? দেখো, যখনই একটা সেল বলতে আমরা কিছু বুঝি, ধরো এটা একটা সেল, তো সেল মানে কি? সেল বা কোষ, এক কথায় তোমায় যদি জিজ্ঞেস করি, সেটা হতে পারে ব্যাকটেরিয়া, সেটা হতে পারে মানুষ, যেই হোক না কেন, একেবারে ছোট থেকে শুরু করে একেবারে উচ্চতর প্রাণী, যাই হোক না কেন, সেল সবার থাকছে। সেল মানে এমন একটা বস্তু যার বাইরেটা রয়েছে একটা আবরণ দ্বারা আবৃত। সবার কি থাকে? সেল মেমব্রেন থাকে। সবার সেল মেমব্রেন থাকে। সেল মেমব্রেন একটা ওয়াল, এটা হলো সেলের একটা ওয়াল, তাই তো? ভেতরে থাকছে নানা রকম জিনিসপত্র, তার মধ্যে অতি ক্ষুদ্র যারা ব্যাকটেরিয়া, তাদের কি থাকে? অ্যাটলিস্ট ক্রোমোজোম তো থাকেই, তাই না? ক্রোমোজোম প্রত্যেকটা সেলের থাকবে। সেল বলতে তোমাকে এই সেল মেমব্রেন যেমন বুঝতে হবে, দেখো সেল মেমব্রেন কিন্তু সেলের থাকবে, এটা যেমন তোমায় বুঝতে হবে, এর সাথে বুঝতে হবে সেলের আরেকটা বৈশিষ্ট্য আছে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেটাবলিজম। তোমাদেরকে আমি চ্যাপ্টার 1-এ পড়িয়েছি, ওখানে বলেছি যে মেটাবলিজম হবে না তাহলে সেটা লিভিংই নয়। মেটাবলিজম মানে বিপাক। তো বিপাক ঘটছে না এরকম যেটা, সেটা কিন্তু কখনোই সজীব বস্তু নয়। সজীব বস্তু বা লিভিং সেলে মেটাবলিজম ইজ মাস্ট, বিপাক হবেই। কেন কি? মেটাবলিজম হওয়া মানেই কি? মেটাবলিজম হওয়া মানে কন্টিনিউয়াস নানা রকম রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন আমাদের বডির সেলে হচ্ছে। এই কেমিক্যাল রিয়াকশনগুলো কি করছে? আমাদেরকে বাঁচতে সাহায্য করছে, তাই না? আমরা সেলুলার, আমাদের সেল রেসপায়ার করে, আমাদের সেল রেসপায়ার করে কি করে? আমাদের সেল রেসপায়ার করে আমাদেরকে বাঁচতে সাহায্য করে। এটিপি তৈরি হয়। এটিপি হচ্ছে একটা এনার্জি ফর্ম। এটিপি তৈরি হয় বলেই তো আমরা নানা রকম কাজ করি। আজকে ব্যাকটেরিয়াও কিন্তু অনেক কাজ করছে। ব্যাকটেরিয়া যে চলছে, ব্যাকটেরিয়া যে মুভ করছে, তাতে কি ওর শক্তি লাগে না? ওরও এটিপি লাগে। আর আমরা যারা হায়ার অর্গানিজমস, তাদের তো জীবনে ফাংশনই ফাংশন। তো আমাদের শক্তি ছাড়া আমরা কোথা থেকে কাজ করব? তো প্রত্যেকের শক্তি লাগে। এই শক্তির জন্য প্রত্যেকের সেলে এটিপি তৈরি হয়। এটিপি কিভাবে তৈরি হয়? মেটাবলিজমের থ্রুতে তৈরি হয়, বিপাকের সাহায্যে তৈরি হয়। তার মানে এরম সেল হবে না যেখানে মেটাবলিজম হবে না। তো এই যে যারা ভাইরাস, তাদের না তো আছে এই সেল মেমব্রেন, পয়েন্ট 1 যেটা বললাম, সেল মেমব্রেন, না তো আছে এদের সেল মেমব্রেন, না তো হয় এদের মেটাবলিজম। তাহলে এদের সেল মেমব্রেনও নেই, এদের মেটাবলিজমও হয় না। তাহলে এরা কেমন সেল? এরা তাহলে কেমন লিভিং অর্গানিজম? তাই জন্যই তো ভাইরাসকে লিভিং অর্গানিজম বলা যায় না, সজীব বস্তু বলা যায় না। ওকে, এবার হচ্ছে যে এরা কি কাণ্ড কারখানা করে। সো ওয়ান্স দে ইনফেক্ট আ সেল, যখন ওরা একটা সেলকে ইনফেক্ট করে, কি করে? দে টেক ওভার দ্য মেশিনারি অফ দ্য হোস্ট সেল টু রেপ্লিকেট দেমসেলস, কিলিং দ্য হোস্ট। যে মুহূর্তে ভাইরাস কোনো একটি সজীব কোষের সংক্রমণ ঘটায়, তখন পোষক কোষের কোষীয় সংগঠন নিজের আয়ত্তে নিয়ে আসে এবং নিজের প্রতিলিপি গঠন করে ও সেই সাথে পোষক কোষটিকে মেরে ফেলে। এই কথার মানেটা কি? দিস ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট ফর ইউর নিট। এটা কিন্তু তোমাকে বুঝতে হবে নিটের জন্য। তো আমরা এখান থেকে দেখব যে ভাইরাস অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। তো ভাইরাস কিভাবে কাজ করে একটু দেখে নাও। ধরো এটা রয়েছে আজকে তোমার বডির একটা সেল, এটা হচ্ছে তোমার বডির একটা সেল। তো এই বডির সেলে কি থাকে আমরা জানি? প্লাজমা মেমব্রেন থাকে। তো প্লাজমা মেমব্রেনটা আমি আঁকি, এটা হলো আমার বডির একটা সেলের প্লাজমা মেমব্রেন। তো লিখি প্লাজমা মেমব্রেন।
এটা আমার বডির সেল। তো এই সেলকে আমরা হোস্ট সেলও বলতে পারি। হোস্ট সেল কেন? হোস্ট সেল মানে যাকে বলে পোষক কোষ, মানে যেই সেলটা, যেই কোষটা আক্রান্ত হবে ভাইরাস দ্বারা। ঠিক আছে, এবার আমি একটা ভাইরাস এখানটায় আঁকছি। ঠিক আছে, একটা ভাইরাস এখানটায় আমি আঁকছি। এই ভাইরাসটার কাজ হবে কি? এই ভাইরাসটার কাজ হবে আমাদের এই যে হোস্ট সেল বা বডির কোষ তাকে আক্রমণ করা। তো এই ভাইরাসটা প্রথমেই বলা দরকার যে এর মধ্যে তো তোমরা জানো, এখন অবধি জেনে গেছো যে কোনো প্লাজমা মেমব্রেন থাকে না, এর মধ্যে কোনো মেটাবলিজমও হয় না। তো এই ভাইরাসটা কীরকম ফর্মে থাকে, কীরকম ফর্মে থাকে সেটা আমরা একটু এখানটায় দেখে নিই। ঠিক আছে, তো এটা রয়েছে তোমার একটা ভাইরাস। ও কোথায় রয়েছে? দেখো, ও রয়েছে তোমার নর্মাল এনভায়রনমেন্টে, বাইরের এনভায়রনমেন্টে আছে। ঠিক আছে, আমাদের শরীরের বাইরে কোথাও একটা রয়েছে, এয়ারে থাকতে পারে, সয়েলে থাকতে পারে, তোমার বাড়ির তোমার টেবিল চেয়ারের সারফেসে থাকতে পারে, যেখানে খুশি থাকতে পারে, ভাইরাস যেখানে খুশি থাকতে পারে। তো ওর কি হয়, ওর দেখো এই যে ওর যে কোনো সেল মেমব্রেন থাকে না, তোর থাকেটা কি, ওর এরকম একটা সারফেস তো থাকে। সেই সারফেসটা অ্যাকচুয়ালি একটা প্রোটিন কোট দিয়ে তৈরি, প্রোটিন কোট। ঠিক আছে, প্রোটিনের তৈরি একটা কোটিং দিয়ে তৈরি। ঠিক আছে, আর দেখো কি থাকে, আর যেটা থাকে সেটা হচ্ছে এই ভেতরে কি থাকে, এটা কি থাকে, এটা হচ্ছে জিনোমিক ম্যাটেরিয়াল, জিনোমিক ম্যাটেরিয়াল। আচ্ছা, জিনোমিক ম্যাটেরিয়াল মানে কি? জিনোমিক ম্যাটেরিয়াল মানে হয় ডিএনএ অথবা আরএনএ। একটা কথা মনে রাখতে হবে, ভাইরাসের মধ্যে কিন্তু ডিএনএ আরএনএ দুটোই থাকবে না, কখনো থাকবে না। আইদার ডিএনএ অর আরএনএ, ডিএনএ অথবা আরএনএর মধ্যে একটা কিছু জিনোমিক ম্যাটেরিয়ালের থাকবে। তাহলে ওর কি দিয়ে ওর বডি তৈরি? জাস্ট একটা জিনোমিক ম্যাটেরিয়াল, সেটা হয় ডিএনএ নয় আরএনএ। তাকে প্রোটেক্ট করছে কে? একটা প্রোটিনের কোট বাইরে দিয়ে, একটা প্রোটিন কোট ওর এই জিনোমিক ম্যাটেরিয়ালটাকে প্রোটেক্ট করছে। তো এই হলো গিয়ে ভাইরাস। তো যার কিনা বডিতে আর কিছুই নেই, তো অবভিয়াসলি এর কোনো সেল নেই, কারণ এর তো সেল মেমব্রেনে নেই। আর তাছাড়া কি আছে, এর বডিতে কোনো মেটাবলিজম চলে না, এর বডিতে কোনো বিপাক্রিয়া হয় না, কিচ্ছু হয় না। তো এরকমভাবে নিষ্ক্রিয়ভাবে ইনঅ্যাক্টিভ ফর্মে এরকমভাবে তোমার এনভায়রনমেন্টে পড়ে থাকে। এর আর কোনো ক্ষমতা নেই, এর আর কোনো বেঁচে থাকার মতন অবস্থা নেই। এবার এই ভাইরাস কি করবে, এরা ভাববে যে আমাকে তো বেঁচে থাকতে হবে, আমাকে আমার জেনারেশন কন্টিনিউ করতে হবে, আমাকে রিপ্রোডাকশন করতে হবে। তো আমি এরকম যদি বাইরে পড়ে থাকি মরার মতন, তাহলে আমি আর কি করতে পারবো? তো ও কি করবে, ও খুব চালাক। ও যেটা করবে, ও টার্গেট করবে তোমার আমার বডিকে। ও যে কোনো, সেটা প্লান্ট হতে পারে, যে কোনো অ্যানিমাল হতে পারে। ইনফ্যাক্ট ভাইরাসটা কিন্তু ব্যাকটেরিয়াকেও আক্রমণ করে। তো সব যে কোনো লিভিং সেলকে ও কী করবে, আক্রমণ করবে। তো দেখো এখানে একটা লিভিং সেল রয়েছে, যেটাকে আমি হোস্ট সেল বলেছি, পোষক কোষ বলেছি। তো এখানে কি করছে, এখানে এই ভাইরাসটা আক্রমণ করছে। আক্রমণ করার সময় কি হবে একটু মজাটা দেখো, যে দেখো এখন তাহলে ওর কাছে রয়েছে এই একটা জিনোমিক ম্যাটেরিয়াল আর রয়েছে বাইরের প্রোটিন কোড। তো এখনও কি করবে, প্রথম এই প্লাজমা মেমব্রেনটার সাথে ও দেখো নিজেকে অ্যাটাচ করলো, প্লাজমা মেমব্রেনটার গায়েও চেপে বসলো, অ্যাটাচ করলো, তাই না? অ্যাটাচ করার পরেই কি করবে, এই যে ডিএনএটা ছিল সেই ডিএনএটাকে না ও ঢুকিয়ে দেবে হচ্ছে এই প্লাজমা মেমব্রেনটার মধ্য দিয়ে এই সেলের সাইটোপ্লাজমে। তাই তো, সেলে তো এটা সাইটোপ্লাজমই থাকে। তাহলে এটা হচ্ছে তোমার সেলের সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমে ও কি করলো, সাইটোপ্লাজমে ও এই যে ওর জিনোমিক ম্যাটেরিয়াল ছিল, সেটা ডিএনএ হোক আরএনএ হোক যাই হোক, সেইটাকে কিন্তু ও দেখো কি করছে, ইনসার্ট করছে, ঢুকিয়ে দিচ্ছে জিনোমিক ম্যাটেরিয়াল। তাহলে জিনোমিক ম্যাটেরিয়ালটাকে ও ইনসার্ট করলো কোথায়, হোস্ট সেলের সাইটোপ্লাজমে। তো চলো আমরা হোস্ট সেলের সাইটোপ্লাজমে ওকে ইনসার্ট করে দেখিয়ে দিই। তো এখন চলে এলো এই জিনোমিক ম্যাটেরিয়ালটা। আর এই যে বাইরের প্রোটিন কোডটা, সেটা কিন্তু হোস্ট সেলে ঢুকবে না, সেটাও বাইরেই ফেলে রেখে দেবে, এ কিন্তু ঢুকবে না, ঢুকবে শুধু কে, জিনোমিক ম্যাটেরিয়ালটা। ভালো কথা। তো হোস্ট সেলে কি ছিল, হোস্ট সেলে ছিল একটা আমি একটু ইয়েস দেখো, তো এখানে কে ছিল, এখানে ছিল তোমার নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি ছিল, হোস্ট সেলের ক্রোমোজোম। তাহলে ব্লু যেটা রেখেছি সেটা হচ্ছে হোস্ট সেল ক্রোমোজোম, কারণ হোস্ট সেলের যে পোষক কোষের একটা নিজস্ব ক্রোমোজোম তো থাকবে, তো সেটাই আছে। এবার এই যে ভাইরাসের যে জিনোমিক ম্যাটেরিয়াল, সে কি করবে,
সে গিয়ে এই হোস্ট সেলের ক্রোমোজোমটাকে অ্যাটাক করবে। হোস্ট সেলের ক্রোমোজোমটাকে গিয়ে অ্যাটাক করে কি করবে, হোস্ট সেলের ক্রোমোজোমটাকে নষ্ট করে দেবে, ডিগ্রেড করে দেবে। তাহলে আমি লিখব, তাহলে স্টেপ হচ্ছে ডিগ্রেডেশন অফ হোস্ট সেল ক্রোমোজোম। মানে কি, হোস্ট সেলের পোষক কোষের যে ক্রোমোজোম ছিল সেটাকেও ডিগ্রেড করে দিল, ভেঙে ফেললো। তাহলে ভেঙে যদি যায় তাহলে সেটা এখন কীরকম দেখতে হবে, ভেঙে গেছে তো দেখো, তাহলে সেটা এরকম 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 হয়ে ভেঙে গেল হোস্ট সেলের ক্রোমোজোমটা। আর কীরকম চালাকেরা, তো হোস্ট সেলের নানা রকম এনজাইম থাকে, প্রোটিন থাকে, যারা কিনা নতুন ডিএনএ তৈরি হতে সাহায্য করে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হতে সাহায্য করে, ডিএনএ থেকে প্রোটিন তৈরি হতে সাহায্য করে। তো এখানে একটা কথা বলে রাখি, যখন তোমার ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় সেই প্রসেসকে বলে রেপ্লিকেশন। যখন ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় সেই প্রসেসকে বলে ট্রান্সক্রিপশন। যখন আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় তাকে বলে ট্রান্সলেশন। তাহলে এই তিনটে প্রসেসকে একসাথে বলে সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা, যেটা কিনা প্রত্যেকটা লিভিং সেলে বা সজীব কোষে চলতে থাকে, ঠিক আছে। তো এই যে সেন্ট্রাল ডগমাটা হতে থাকে আমাদের প্রত্যেকের সেলের মধ্যে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। তো এই প্রসেসগুলোর জন্য কি লাগে, এই প্রসেসগুলোর জন্য লাগে অনেক অনেক এনজাইমস। সেই এনজাইমগুলো এই প্রসেস হতে সাহায্য করে। এই যে ভাইরাসগুলো, ভাইরাসের যে জিনোমিক ডিএনএ বা জিনোমিক আরএনএ যেটা এখন সাইটোসলের মধ্যে রয়েছে, এ কি করবে জানো, দেখো কি করবে। এ কি করবে, এ ওই যে এনজাইমগুলো যেটা কিনা হোস্ট সেলের রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনে হেল্প করতো, সেই এনজাইমগুলোকে চুরি করবে, একেবারে পাতি কথায় চুরি করবে। তো চুরি করে সেই এনজাইমগুলোর থেকে এ কি করবে, এর নিজের ডিএনএটা বা নিজের আরএনএটাকে বাড়াতে সাহায্য করবে। আর কি করবে, প্রোটিন তৈরি করবে, কারণ ওর বডিতে তো একটা প্রোটিন কোটও রয়েছে। তাহলে দেখো এরমভাবে তৈরি হচ্ছে প্রোটিন কোট, ঠিক আছে। আর কি তৈরি হবে, আর তৈরি হবে ওর নিজের ডিএনএ। দেখো ডিএনএ বা আরএনএ যে কোনো জেনেটিক ম্যাটেরিয়াল, ঠিক আছে। তাহলে ও নিজের জিনোমিক ম্যাটেরিয়াল তৈরি করছে, নিজের প্রোটিন তৈরি করছে, করার পরে কি হবে, এরা একসাথে, মানে কি এই প্রোটিনগুলো আবার ডিএনএকে বা আরএনএকে এইভাবে সারাউন্ড করবে, প্রোটিন কোট তৈরি হবে। তাহলে আবার তৈরি হলো এতগুলো ভাইরাস, ঠিক আছে। কারণ আলটিমেটলি তো ভাইরাসে এই প্রোটিন কোট আর জিনোমিক ম্যাটেরিয়ালই থাকবে, যেটা ও এখন সেলের মধ্যে ঢুকিয়ে করে নিয়েছে। কি করে করেছে, সেলের এনজাইম চুরি করে। এইবার কি হবে, এই যে হোস্ট সেলটা ছিল সেটা এখান দিয়ে ফেটে যাবে। চলো ফাটিয়ে দিই। না না, এভাবে ফাটালে হবে না, কারণ যেটা হবে এভাবে ফাটালে না পুরো মেমব্রেনই ফেটে যাচ্ছে, পুরনো মেমব্রেন কিন্তু ফাটবে না। ওরা একটা পার্ট ধরে নাও, এই পার্টটা ধরো, এই পার্টটা ওরা কি করছে, ফাটিয়ে দিচ্ছে। ফাটিয়ে দেওয়া, এভাবে প্লাজমা মেমব্রেন যেটা সেলের তাকে ফাটিয়ে দেওয়াকে কি বলে, লাইসিস। ফেটে কি হবে, এই যে ভাইরাসগুলো তৈরি হয়েছিল সাইটোসলে সেগুলো বেরিয়ে আসবে বাইরে। তাহলে তুমি একটা জিনিস দেখো, একটা ভাইরাস ঢুকেছিল সাইটোপ্লাজমে, ঢুকে কতগুলো ভাইরাস এখন চলে এলো এনভায়রনমেন্টে। এরা তো এনভায়রনমেন্টে বেরিয়ে যাবে, সেল ফেটে বেরিয়ে আসা মানে এরা এনভায়রনমেন্টে বেরিয়ে গেল। তাহলে এখন তুমি কতগুলো ভাইরাস পাচ্ছ এনভায়রনমেন্টে। এই ভাইরাসগুলো আবার কি করবে, খুঁজে বেড়াবে কোন হোস্ট সেল পাই, কোন হোস্ট সেল পাই, কাকে অ্যাটাক করব, কাকে অ্যাটাক করব। কারণ আবার সেই রকম হোস্ট সেলের ভেতরে গিয়ে ও কী করবে, আবার এভাবে বংশবৃদ্ধি করবে। তাহলে একটা জিনিস বুঝলে, এখান থেকে কি বুঝলে, এখান থেকে এটা বুঝলে যে ভাইরাস যে কোনো হোস্ট সেলের বাইরে বংশবৃদ্ধি করতে পারে না, কোনো মেটাবলিজম করতে পারে না, একা একা রয়ে যায়, সে কিন্তু কোনো হোস্ট সেলের মধ্যে ঢুকে বা পোষক কোষের মধ্যে ঢুকে বংশ বিস্তার করতে পারে। কি করে, পোষক কোষের এনজাইম চুরি করে, বংশবৃদ্ধি করে
অনেক 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 ভাইরাস হয়ে ওরা বেরিয়ে যাবে এবং অ্যাটাক করবে আরও নতুন নতুন যারা সেল রয়েছে, নতুন নতুন যাদের বডি রয়েছে তাদের বডিতে গিয়ে ঢুকে এই কাজটা করবে। আর যার বডির মধ্যে এই কাজটা করলো তার এতগুলো সেল তো নষ্ট হলো, তাহলে সে হয়ে পড়বে অসুস্থ। এইভাবে ভাইরাস কাজ করে, ঠিক আছে? সেটাই এখানে তোমাকে বলেছে যে ওয়ান্স দে ইনফেক্ট আ সেল দে টেক ওভার দ্য মেশিনারি অফ দ্য হোস্ট সেল টু রেপ্লিকেট দেমসেলভস কিলিং দ্য হোস্ট। যে মুহূর্তে ভাইরাস কোনো একটি সজীব কোষে সংক্রমণ ঘটায় তখন পোষক কোষের কোষীয় সংগঠন নিজের আয়ত্তে নিয়ে আসে এবং নিজের প্রতিলিপি গঠন করে ও সেই সাথে পোষক কোষটিকে মেরে ফেলে, তাই না? প্রতিলিপি গঠন করলো মানে নিজের মতন আরও অনেক ভাইরাস তৈরি করলো। আর টেক ওভার দ্য মেশিনারি মানে কি, অন্য লোকের কোষীয় সংগঠন চুরি করছে, নিজের আয়ত্তে নিয়ে আসছে, আর তারপরে আলটিমেটলি ও পোষক কোষটাকে মেরে ফেলছে। ভাইরাস কথাটার অর্থ হচ্ছে বিষ অথবা বিষাক্ত তরল। দেখো, once they infect a cell they take over the machinery of the host cell to replicate themselves killing the host, ঠিক আছে? The name virus means venom or poisonous fluid. ভাইরাসের মানে কি, বিষ অথবা তরল বিষ। এইখানে অনেক কিছু বোঝার আছে। এই নামটা কে দিয়েছিল? মিত্রি ইভানস্কি ইন 1892। 1892তে মিত্রি ইভানস্কি ভাইরাসকে ভেনম অর পয়জনাস ফ্লুইড বলেছে। তাহলে কি হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন, তাই তো? দেখো, এই কথাটি প্রথম বলেছিলেন বিজ্ঞানী পাস্তুর। আচ্ছা, তো তোমার কি মনে হচ্ছে যে এটা কে হলো কেসটা? ইংলিশে বলছে মিত্রি ইভানস্কি 1892তে। বাংলায় কি বলছে? বাংলায় কি বলছে? বাংলায় বলছে এই কথাটি প্রথম বলেছিলেন বিজ্ঞানী পাস্তুর। তাহলে কি হলো এটা? বলো কি হলো? তাহলে যেটা হলো সেটা হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। অ্যাকচুয়ালি এই মিত্র ইভানস্কি, ওনার ফুল নাম হচ্ছে প্যাস্চার, বাংলায় বলতে পারো পাস্তুর মিত্রি ইভানস্কি। যারা বাংলা মিডিয়ামে পড়ো এই ইনফরমেশনটা লিখে নাও, তোমাদের বইয়ে তো নেই, তোমাদের বইয়ে পাস্তুর বলেছে, তো তোমার এই ফুল ফর্মটা জানতে হবে, কারণ পাস্তুর আসার চান্স নিটে কম। তোমাকে নিচে হয়তো অপশানে এমসিকিউতে এই মিত্র ইভানস্কিটাই দেবে, পাস্তুর তোমায় দেবে না, মিত্র ইভানস্কিই দেবে। তার জন্য যারা বাংলা মিডিয়ামে পড়ছো তারা এই মিত্র ইভানস্কি নামটা লিখে নাও, আর লিখে নাও এটা 1892তে উনি প্রথম ভাইরাসের নাম ভাইরাস দিয়েছিলেন, যেটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে ভেনাম অর পয়জনাস ফ্লুইড, ঠিক আছে? আচ্ছা, আর যারা ইংলিশ মিডিয়ামে পড়ো তারাও এই প্যাস্চার কথাটা তোমাদের এখানে লেখা নেই, তো প্যাস্চার কথাটা ইনক্লুড করে নাও, ঠিক আছে? মিত্র ইভানস্কিটাকে প্যাস্চার কথাটা লিখে নাও। তো উনি অ্যাকচুয়ালি কি বলেছিলেন, উনি কিছু মাইক্রোব রেকগনাইজ করেছিলেন যারা কিনা কজাল অর্গানিজম অফ কিসের, মোজাইক ডিজিজ অফ টোব্যাকো। এটা আমরা বুঝবো, ঠিক আছে? আমরা কিভাবে উনি করেছিলেন আমরা দেখছি। দিস ওয়ার ফাউন্ড টু বি স্মলার দ্যান ব্যাকটেরিয়া বিকজ দে পাস থ্রু ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টার। আমরা এটা সুন্দর করে বুঝবো, এটা ইম্পর্টেন্ট, এই এক্সপেরিমেন্টটা ইম্পর্টেন্ট। তো ডিজে ইভানস্কি 1892 সালে কিছু অণুজীবকে তামাকের মোজাইক রোগ সৃষ্টিকারী জীবরূপে চিহ্নিত করেন। এরা ব্যাকটেরিয়ার চাইতেও ক্ষুদ্র, কারণ ব্যাকটেরিয়া আটকাতে সক্ষম তেমন পরিশ্রমকের মধ্য দিয়ে এরা চলাচল করতে পারে। বোঝা গেল? ওকে, দেখো আমরা একটা ছবি আঁকি। এই ভদ্রলোক কি করেছিলেন সেটা আমরা একটা ছবি এঁকে বুঝব। এখানেই আঁকি। ছবিটা থেকে ভালো করে এক্সপেরিমেন্টটা আমরা কিন্তু বুঝতে পারবো। তো বেসিক্যালি এখানে রয়েছে একটা তামাক গাছ, টোব্যাকো প্লান্ট, তামাক, ঠিক আছে? তো এই তামাক গাছটায় ভদ্রলোক দেখলেন কিছু সমস্যা হচ্ছে, যে কারণে তামাক গাছটা কীরকম একটা দেখতে হয়ে যাচ্ছে, তামাক গাছটা নেতিয়ে পড়ছে, তামাক গাছটার সজীবতা কমে যাচ্ছে, কীরকম একটা হয়ে যাচ্ছে। তো ভদ্রলোক কী করলেন, সেখান থেকে নিলেন কিছু লিফ, কিছু পাতা উনি ওই তামাক গাছটা থেকে ছিঁড়ে আনলেন। নিয়ে লিফগুলোকে উনি কী করলেন, ক্রাশ করলেন।
মর্টার পেসেল বলে একটা জিনিস পাওয়া যায়, যেটা আমরা পাতি বাংলায় হামানদিস্তাও বলি। তো সেখানে উনি কি করলেন, এই পাতা এনে ক্রাশ করলেন, ক্রাশড লিভস হলো। তারপরে তাহলে এখানে কিছু তোমার লিফের ক্রাশ করা জিনিসপত্র পাওয়া গেল। তারপর যেটা উনি করলেন সেটা হচ্ছে এই ক্রাশ করা জিনিসটা নিয়ে উনি এটাকে একটা ছাঁকনির মধ্য দিয়ে ছাঁকলেন। একটা ছাঁকনি, ঠিক আছে, যেরকম ছাঁকনি হয় চায়ের ছাঁকনি, সেরকম একটা ছাঁকনির মধ্য দিয়ে ছাঁকলেন, আর নিচে রাখলেন একটা পাত্র। তো এই যে ছাঁকনিটা, এটা কিন্তু চায়ের ছাঁকনি নয়, এটা একটা স্পেশাল টাইপের ছাঁকনি, যেটাতে কি হয়, ব্যাকটেরিয়া ফিল্টার হয়ে যায়, ব্যাকটেরিয়া প্রুফ। তার মানে কি, এটার মধ্য দিয়ে যদি তুমি কিছুকে ছাঁকো, তো এর মধ্যে যে ছাঁকনিতে কি থাকে, কিছু এরকম গোল 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 পোর থাকে না, তো এর মধ্যে যে পোরগুলো রয়েছে না, তার মধ্য দিয়ে ব্যাকটেরিয়া গলতে পারবে না। ব্যাকটেরিয়া এখানে এই ছাঁকনির ওপরে রয়ে যাবে। যদি তুমি চা ছাঁকো ছাঁকনি দিয়ে, তো চাগুলো কি হয়, চায়ের যে পাতাগুলো সেগুলো তো নিচে চলে আসে না, সেগুলো তো তোমার চায়ের মধ্যে চলে আসে না। তো এই ব্যাকটেরিয়াগুলো চায়ের মতন, চা পাতার মতন, চা পাতা লিখি, চা পাতার মতন, এরা এই ছাঁকনির মধ্য দিয়ে ফিল্টার হয় না, এরা কি হয়, এখানে আটকে যায় ছাঁকনিটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা, তার মানে এখান থেকে তুমি জিনিস বুঝলে যে এখানে যে তরলটা আসলো, তার মানে তাতে কি ব্যাকটেরিয়া নেই, নো ব্যাকটেরিয়া, কারণ সব ব্যাকটেরিয়া উপরে রয়ে গেছে এই ছাঁকনিতে, তাহলে এখানে কোনো ব্যাকটেরিয়া নেই, তাই তো। তার মানে হচ্ছে এই যে ছাঁকনির যে এই যে পোরগুলো বা ফুটোগুলো, সেগুলোর সাইজ ব্যাকটেরিয়ার থেকে সাইজে ছোট হবে, তাই জন্যই ব্যাকটেরিয়া গলতে পারেনি, তাই তো। তাহলে পোরসগুলো সাইজে ছোট, লিখে দিই, pores smaller than bacteria size। তো এইবার উনি এই যে নিচের যে তোমার জলটা পড়লো, এই যে এক্সট্রাক্টটা পড়লো, সেটাকে উনি এক্সপেরিমেন্ট করলেন। সেটাকে উনি এক্সপেরিমেন্ট করে দেখলেন যে তার মধ্যে রয়ে গেছে কিছু মাইক্রোবস, তার মধ্যে রয়ে গেছে কিছু মাইক্রোবস, কিন্তু কখনোই সেই মাইক্রোবগুলো ব্যাকটেরিয়া তো হবে না, তাই তো, কারণ ব্যাকটেরিয়া তো উপরে পড়ে গেছে, ব্যাকটেরিয়ার থেকে সাইজ ছোট এই পোরগুলোর, তাহলে কি করে ব্যাকটেরিয়া হবে, তাহলে এখানে কোনো ব্যাকটেরিয়া নেই, অন্য কোনো মাইক্রোবস, বোঝা গেল। তো সেটাই এখানে বলেছে যে এরা ব্যাকটেরিয়ার চাইতেও ক্ষুদ্র, কারণ ব্যাকটেরিয়াকে আটকাতে সক্ষম তেমন পরিশ্রমকের মধ্য দিয়েও এরা চলে যেতে পারে, ঠিক আছে। দেখো, সেটাই বলেছে যে ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টারের মধ্য দিয়ে এরা পাস করতে পারে। তাহলে এটা তো বুঝেছো যে এই মাইক্রোবগুলোর সাইজ স্মলার, তাই তো, স্মলার, স্মলার দ্যান ব্যাকটেরিয়া, স্মলার বা ব্যাকটেরিয়ার থেকে ক্ষুদ্র বলেই এরা এই পোরের মধ্য দিয়ে চলে এসেছে। এটা হলো 1 নম্বর এক্সপেরিমেন্ট। এবার দেখবো নেক্সট এক্সপেরিমেন্ট। তো এমডব্লিউ বেইজেরনিক 1890-তে উনি কি করেছিলেন, ডেমনস্ট্রেটেড দ্যাট দ্য এক্সট্রাক্ট অফ দ্য ইনফেক্টেড প্লান্টস অফ টোব্যাকো কুড কজ ইনফেকশন ইন হেলদি প্লান্টস অ্যান্ড কল্ড দ্য ফ্লুইড অ্যাজ কন্টাজিয়াম ভাইভাম ফ্লুইডাম ইনফেকশিয়াস লিভিং ফ্লুইড। এমডব্লিউ বেইজেরনিক 1890 সালে প্রদর্শন করেছিলেন যে আক্রান্ত তামাক পাতার নির্যাস কোনো সুস্থ গাছকে সংক্রামিত করতে পারে। তিনি এই তরলটির নাম দেন সংক্রামক জীবন্ত পদার্থ। তো এবার হচ্ছে 1890-তে, তো আগের এক্সপেরিমেন্টটা যেটা একে দেখলাম সেটা 1892-তে, তো 1898-এ বেইজেরনিক কি করলো দেখো, তো এটা হচ্ছে 1892-তে। এবার 2 নম্বর দেখো, 1898-এ বেইজেরনিক কি করলেন, সেম এক্সপেরিমেন্ট করলেন, যা ওপরে দেখলে এক্স্যাক্ট এই এক্সপেরিমেন্টটা করলেন, করে উনি এটার থেকে আরটু কাজ করলেন। তো উনি এই যে লিকুইডটা পেলেন সেটাকে উনি কালেক্ট করলেন, কালেক্ট করে কি করলেন, অন্য কোনো হেলদি টোব্যাকো গাছ, দেখো
এটা ধরো কোনো হেলদি টোব্যাকো গাছ, ঠিক আছে, হেলদি। এই হেলদি টোব্যাকো গাছে উনি ওই নির্যাসটা, ওই এক্সট্রাক্টটা যেটা উনি কালেক্ট করেছিলেন সেটাকে এখানে লাগিয়ে দিলেন এই পাতাগুলোতে। তারপরে উনি দেখলেন যে কি কাণ্ড হলো, যে এই হেলদি টোব্যাকো গাছটা মরে গেল। বোঝা গেল? এই হেলদি টোব্যাকো গাছটা কিন্তু মরে গেল। ডেথ, ডেথ অফ হেলদি প্লান্ট। তাহলে এখান থেকে কি বোঝা গেল, যে ওই যে এক্সট্রাক্টটা পাওয়া গেছিল তাতে যে কোনো মাইক্রোব রয়েছে যেটা ব্যাকটেরিয়ার থেকেও ছোট, সেটা কতটা ডেঞ্জারাস সেটা কিন্তু অন্য কোনো হেলদি প্লান্টের মধ্যে গিয়ে তুমি যদি ছড়িয়ে দাও তাহলে সেখানেও সেই গাছগুলোকেও মেরে ফেলতে পারছে। সেই জন্য উনি সেটার নাম দিয়েছিলেন সংক্রামক জীবন্ত পদার্থ, বলতে পারো ইনফেকশিয়াস লিভিং ফ্লুইড। ওনাদের ভাষায় বলেছিলেন কন্টাজিয়াম ভাইভাম ফ্লুইডাম। এটা মুখস্থ করতে হবে, কন্টাজিয়াম ভাইভাম ফ্লুইডাম কথাটা। তার মানে কি তখন অবধি এরা কেউ তার নাম প্রপার ভাইরাস রাখতে পারছেন না, ওনারা ভাইরাস এটা সেটা বুঝতে পারছেন না, ঠিক আছে। তো ওনারা ঠিক বোঝেননি যে দিস ইজ ভাইরাস, ওনারা শুধু এটুকু বুঝেছিলেন যে এটা এমন একটা অর্গানিজম যেটা সাইজে ব্যাকটেরিয়ার থেকে ছোট, অবশ্যই সেই জন্যই ওই ছাঁকনি দিয়ে গলে এসেছিল। সেকেন্ড, এরা অন্য কোনো সুস্থ লিভিং টোব্যাকো প্লান্টকেও কিন্তু আক্রমণ করছে, গাছটাকে মেরে ফেলছে, এই অবধি ওনারা বুঝতে পেরেছিলেন। সেই জন্য ওনারা বলেছিলেন যে এটা একটা সংক্রামক বস্তু, এটা একটা পয়জন। তারপরে WM স্ট্যানলি 1935-এ উনি বলেছিলেন যে ভাইরাসেস কুড বি crystallized and crystals consist largely of proteins। মানে কি, তো উনি কি করলেন লাস্টে এই 1935-এ স্ট্যানলি দেখিয়েছিলেন যে ভাইরাসকে ক্রিস্টাল তৈরি করা যাচ্ছে। ক্রিস্টাল মানে তো জানোই, একটা পার্টিকুলার শেপ দিতে পারছো তুমি, এটা ক্রিস্টাল ফেলতে পারছো ওকে, তো সেটা ক্রিস্টাল, একে সলিড ক্রিস্টাল ফর্মে ওকে ভাইরাসকে তৈরি করা যাচ্ছে। আর সেই ক্রিস্টালে আছে কি, আছে শুধুই প্রোটিন। তাই তখন প্রথম 1935-এ জানা গেল যে ভাইরাসে প্রোটিন থাকে। তার আগে অবধি কিন্তু কিছুই জানা যাচ্ছিল না যে ওটা কি বস্তু, খায় না, মাথায় মাখে, শুধু এটুকু বোঝা যাচ্ছিল ওটা সংক্রামক। কিন্তু 1935-এ উনি প্রথম দেখালেন যে এতে রয়েছে কি, শুধুই প্রোটিন। তখনও কিন্তু জিনোমিক ম্যাটেরিয়ালটা বুঝতে পারেননি, সেটাই বলেছে এখানে। তো WM স্ট্যানলি, দেখো এখানে ইয়ারটা দেননি, এই যে 1935, তো 1935টা এখানে আমাদের জানতে হবে। 1935, যারা বাংলা মিডিয়ামের বাচ্চা আছো তারা এটা লিখে নাও। স্ট্যানলি 1935-এ দেখিয়েছিলেন যে ভাইরাসদের কেলাসিত করা যায়, ক্রিস্টালাইন করা গেছে না, ক্রিস্টালাইজ করা গেছে। ক্রিস্টালাইজ করা মানে কেলাসিত করা। এবং এই কেলাস কি ছিল, প্রধানত প্রোটিন সমৃদ্ধ, প্রোটিন দিয়ে তৈরি ছিল, যেটা তোমাদের দেখিয়ে দিয়েছিলাম আমি ছবিতে, ভাইরাসের কোডটা দেখিয়েছিলাম না, এই যে প্রোটিন কোড, এটা দেখাতে পেরেছিল। এই প্রোটিন কোডটা ওরা দেখিয়েছিল যে এখানে রয়েছে কি, এখানে এই প্রোটিন কোড রয়েছে যেটাকে কেলাস করা গেছে, ক্রিস্টাল তৈরি করা গেছে। আচ্ছা, তো আর কি হয়েছে, দে আর ইনার্ট আউটসাইড দেয়ার স্পেসিফিক হোস্ট সেল। হোস্ট সেলের বাইরে ইনার্ট থাকে, নিষ্ক্রিয় থাকে, তাই না? সেটা তো আমরা দেখলাম যে নির্দিষ্ট পোষক কোষের বাইরে ভাইরাস নিছক নিষ্ক্রিয় বা জড় বস্তু, কারণ পোষক কোষের বাইরে ও তো এনজাইম চুরি করতে পারছে না, কোষের বাইরে চুরি করবে কি করে, তাহলে তো ওর রিপ্রোডাকশনও হবে না, কিছুই হবে না, তাহলে সেখানেও জড় বস্তু পোষক কোষের বাইরে। আর ভাইরাসেরা বাধ্যতামূলক পরজীবী, অবলিগেট প্যারাসাইট, সেটা আমরা জানি। প্যারাসাইট মানে যে অন্য কোনোর বডির ভেতরে গিয়ে, অন্য কারুর সেলের মধ্যে গিয়ে বেঁচে থাকে। তো আমরা দেখেছি যে ভাইরাস অবশ্যই কোনো না কোনো হোস্ট সেলের শরীরের মধ্যে গিয়ে, কোনো হোস্ট সেলের মধ্যে গিয়ে ও বেঁচে থাকে। হোস্ট সেলের মধ্যে গিয়ে এনজাইম চুরি করে, হোস্ট সেলের মধ্যে গিয়ে ও বংশবিস্তার করে। অবলিগেট, বাধ্যতামূলক। প্যারাসাইট কেন, কারণ তোমাদের বলেছিলাম যে প্যারাসাইট বা পরজীবী দু রকমের হয়, একটাকে বলে অবলিগেট, যারা আগে ভিডিও শোনোনি তারাও শুনে নাও, যারা শুনেছো তারা বোর হয়েও না, তোমার রিভিশন হচ্ছে। আরেকটা হয় ফ্যাকাল্টেটিভ, দু রকমের কিন্তু তোমার প্যারাসাইট হয়। যারা অবলিগেট, বাধ্যতামূলক, তারা হচ্ছে এমন যারা কিনা হোস্ট সেল বা পোষক কোষের সাহায্য ছাড়া বাঁচতেই পারবে না, মরে যাবে। যেমন ভাইরাস, ওর যদি হোস্ট সেল বা পোষক কোষ না থাকে ও বাঁচতেই পারবে না, বাধ্যতামূলক, বাধ্য হোস্ট সেল, তাই তো। ফ্যাকাল্টেটিভ পরজীবী বা ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট মানে কি, ফ্যাকাল্টেটিভ মানে হচ্ছে যারা
হোস্ট সেলের ওপর ডিপেন্ডেন্ট পরজীবীর, ওরা কোনো না কোনো পোষক কোষের ওপর নির্ভরশীল, কিন্তু ওরা এত চালাক, যদি মার্কেটে হোস্ট সেলের অভাব হয় তাহলেও কিন্তু ওরা কোনো না কোনোভাবে সার্ভাইভ করতে পারবে, কোনো না কোনোভাবে বেঁচে থাকতে পারবে, সেটাকে বলে ফ্যাকাল্টেটিভ। তো ভাইরাস কখনোই ফ্যাকাল্টেটিভ নয়, ভাইরাস ওয়ান অ্যান্ড অনলি অব্লিগেট, বাধ্যতামূলক পরজীবী। ভাইরাস এরকম কোনো টেকনিক জানে না যেখানে হোস্ট সেল বা পোষক কোষ না থাকলেও ও বেঁচে থাকতে পারে, এরকম কোনো টেকনিক কিন্তু ভাইরাসের জানা নেই, তাই ওরা অব্লিগেট প্যারাসাইট, বাধ্যতামূলক পরজীবী। আচ্ছা, তো এবার ওদের জেনেটিক ম্যাটেরিয়াল নিয়ে আমরা দেখব, যেটা আমি বলেছি যে আইদার ডিএনএ অর আরএনএ, দুটো থাকে না। নো ভাইরাস কন্টেইনস বোথ আরএনএ অ্যান্ড ডিএনএ, এমন কোনো ভাইরাস নেই যাতে দুটোই আরএনএ ডিএনএ থাকবে, আইদার আরএনএ অর ডিএনএ। আ ভাইরাস ইজ আ নিউক্লিওপ্রোটিন অ্যান্ড দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ইজ ইনফেকশিয়াস। একটা ভাইরাসের কি থাকে? নিউক্লিওপ্রোটিন। নিউক্লিওপ্রোটিন মানে ওর, আমরা দেখেছি যে একটা জিনোমিক ম্যাটেরিয়াল থাকে, আর তার বাইরে কি থাকে? প্রোটিন, একটা প্রোটিন থাকে, আর থাকে ওর জিনোমিক ম্যাটেরিয়াল, তাই জন্য একে বলছেন নিউক্লিওপ্রোটিন। আর জিনোমিক ম্যাটেরিয়ালটা কি হয়? জিনোমিক ম্যাটেরিয়ালটা ইনফেকশিয়াস হয়। এই যে জিনোমিক ম্যাটেরিয়ালটা, সেটাই কিন্তু ইনফেকশন করেছিল, এটা আমরা দেখেছিলাম না ছবিটাতে, যে বাইরে ওরা প্রোটিনের কোডটা ফেলে আসে, প্রোটিনের কোডটা নিয়ে সেলের মধ্যে ঢোকে না, কিন্তু সেলের মধ্যে ঢোকে জিনোমিক ম্যাটেরিয়ালটা। তো জিনগত বস্তু ওরা বহন করে। এবারে দেখো এখানে বলছে যে যারা প্লান্টকে ইনফেক্ট করে, দেখো সব ভাইরাস সবাইকে ইনফেক্ট করে না, কিছু ভাইরাস আছে যারা শুধু প্লান্টকে ইনফেক্ট করে। তারা কারা? তাদের সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ থাকবে, তাহলে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ওয়ালা যে ভাইরাস, তারা অ্যাটাক করবে শুধু প্লান্টকে। আচ্ছা, যারা অ্যানিমেলকে ইনফেক্ট করবে তাদের সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ থাকতে পারে, ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ থাকতে পারে, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থাকতে পারে। সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ থাকতে পারে, ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ থাকতে পারে, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থাকতে পারে, যাদের তারা হবে অ্যানিমেলকে অ্যাটাক করবে। তার মানে অ্যানিমেলকে অ্যাটাক করার জন্য অনেক রকম ভাইরাস অ্যাভেলেবেল। সিঙ্গেল স্ট্র্যান্ডেড একটা তন্ত্র আছে সেরকম আরএনএ, দুটো তন্ত্র বা ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ, আবার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। দেখো ডিএনএ তো সবসময় ডাবল স্ট্র্যান্ডেডই হয়, ডিএনএ কখনো সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয় না, কিন্তু আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেডই জেনারেলি হয়। কখনো কখনো ওই সিঙ্গেল স্ট্র্যান্ড বা এক তন্ত্রটা কি করে, নিজের সাথে নিজেই কিছু পেয়ারিং করে কি করে ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ তৈরি করে। ধরো এটা রয়েছে একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএটাতে কি করবে, অনেক সময় এরকম ফোল্ড করে নিজের সাথে নিজেই বন্ডিং করে এভাবে ও কি করে ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ তৈরি করে। এগুলো আমরা পরে মলিকিউলার বায়োলজিতে ডিটেলসে পড়বো, এখানে না। আর ডিএনএ তো দেখো ডাবল স্ট্র্যান্ডই হয়। তো তিন রকম হতে পারে যারা অ্যানিমালকে অ্যাটাক করে। আর ব্যাকটেরিয়াল ভাইরাস বা ব্যাকটেরিওফাজ, আচ্ছা যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে তার নাম ব্যাকটেরিওফাজ। তোমরা অনেক সময় ব্যাকটেরিওফাজ বললে ভাবো ওরা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিওফাজ মানে ব্যাকটেরিয়া না, ব্যাকটেরিওফাজ মানে ভাইরাস যারা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে। তাদের কিরকম ডিএনএ হয়? ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ কি করবে? ব্যাকটেরিয়াকে অ্যাটাক করবে। তাহলে এই লিস্টটা এক্ষুনি লিখে নাও। কেন লিখে নাও? যারা বাংলা মিডিয়ামে পড়ো তাদের বইয়ের অবস্থা দেখো, তাদের বইয়ে লিখেছে এই জিনগত বস্তু হয় ডিএনএ নতুবা আরএনএ হতে পারে। কোনো ভাইরাসেই ডিএনএ এবং আরএনএ উভয়ই একসাথে থাকে না। ভাইরাস একটি নিউক্লিয় প্রোটিন যৌগ এবং এর জিনগত বস্তুটি সংক্রমণ হয়, ভেরি গুড। উদ্ভিদ দেহে সংক্রমণকারী ভাইরাসগুলি একতন্ত্রী বা দ্বিতন্ত্রী আরএনএ বিশিষ্ট অথবা দ্বিতন্ত্রী ডিএনএ বিশিষ্ট হয়। সম্পূর্ণ ভুল, অ্যাবসলিউটলি রং। আরেকটা জিনিস জানবে, যতই বাংলায় এনসিআরটি হোক না কেন সব সময় ধ্রুব সত্য ধরা হয় যেটা ইংলিশ বইয়ে রয়েছে। কোয়েশ্চেন, বাংলা কোয়েশ্চেন আসে নিটে, কিন্তু বাংলা কোয়েশ্চেনে অনেক সময় অনেক কনফিউশন থাকে, সেটা ঠিক মানা হয় অ্যাকচুয়াল ইংলিশে যেটা থাকবে। ইংলিশ তোমার বাংলা কোয়েশ্চেনের সাথে থাকবে, অবশ্যই থাকবে। তুমি যদি বাংলা সেট করো তো তোমার বাংলা কোয়েশ্চেন তো থাকবে, তার সাথে ইংলিশটাও থাকবে। তো অবশ্যই তোমরা এরকম কোনো কনফিউশন হলে ইংলিশ কোয়েশ্চেনটা দেখে নেবে, ঠিক আছে? এবং সেই জন্য আমি তোমাদের কন্টিনিউয়াসলি বলছি যে আমি যে বাংলাটা পড়াচ্ছি তার সাথে ইংলিশটা তোমরা একসাথে তো পড়াচ্ছি না, একটু শুনে নাও, একটু ফলো করো। এরকম করো না যে আমি বাংলা ছাড়া ইংলিশের দিকে জাস্ট এরকম তাকাবোই না, কারণ সেটা হলে কিন্তু মুশকিল হবে।
দেখো কেমন ভুল কথা বলেছে। উদ্ভিদ দেহে সংক্রমণকারী ভাইরাসগুলি একতন্ত্রী বা দ্বিতন্ত্রী আরএনএ বিশিষ্ট অথবা দ্বিতন্ত্রী ডিএনএ বিশিষ্ট হয়। কখনো না, কখনো না। একতন্ত্রী বা দ্বিতন্ত্রী আরএনএ আর দ্বিতন্ত্রী ডিএনএ হয় অ্যানিমেলে যারা আক্রমণ করে। প্লান্টে যারা আক্রমণ করে উদ্ভিদে তারা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ হয়, যারা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তারা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ হয়। এই কথাটা কোথাও কিচ্ছু লেখা নেই, আর কতগুলো ভুলভাল ইনফরমেশন দিয়ে রেখেছে। যারা বাংলা মিডিয়ামে পড়ো এই স্লাইডটার অবশ্যই স্ক্রিনশট নাও আর এই পয়েন্টটাকে লিখে রাখো, ঠিক আছে? নেক্সট, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাসে, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস তো হয়, আমরা কি বুঝলাম দেখো। ওকে, এটা আমরা জেনেছি যে ইউজুয়ালি প্রোটিন কোড থাকে আর ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস হয়, ফাইন। প্রোটিন কোড যেটা ব্যাকটেরিয়ার বাইরে বললাম সেটাকে বলে ক্যাপসিড। একে দেখিয়েছিলাম না প্রোটিন কোড, সেটাকে বলে ক্যাপসিড। ধরো এটা একটা প্রোটিন কোড, তাকে বলে ক্যাপসিড। আর এর ভেতরে থাকে জিনোমিক ম্যাটেরিয়াল। ডিএনএ অথবা আরএনএ, ঠিক আছে? তো এই প্রোটিন কোডগুলো কি বলেছে, মেড অফ স্মল সাব ইউনিটস কল ক্যাপসোমিয়ার। এই প্রোটিন কোড যেটা প্রোটিনের তৈরি একটা কোটিং, সেটা ছোট ছোট কিছু প্রোটিনের টুকরো দিয়ে তৈরি। কালারটা আসছে না কেন? এই প্রোটিন কোডটা একটা কন্টিনিউয়াস প্রোটিন নয়, কিন্তু এটা বেশ কিছু প্রোটিনের টুকরো দিয়ে তৈরি। সেইগুলোকে কি বলে, প্রত্যেকটা টুকরোকে বলে ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ার, ঠিক আছে? ওকে, তো তারা কি করে, প্রোটেক্টস দ্য নিউক্লিক অ্যাসিড। ভেতরে যে তোমার ডিএনএ বা আরএনএ রয়েছে তাকে এই প্রোটিন কোডটা প্রোটেক্ট করে। তো ভাইরাসের প্রোটিন আবরণীকে ক্যাপসিড বলে এবং এটি কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অধো একক, অধো একক মানে এই যে ক্যাপসোমিয়ার, অধো একক বা ক্যাপসোমিয়ার স্মল সাব ইউনিটস নিয়ে তৈরি। এই অধো এককগুলোকে ক্যাপসোমিয়ার বলে। ক্যাপসোমিয়ারগুলো হেলিক্যাল বা পলিহেড্রাল জ্যামিতিক গঠনরূপে সজ্জিত থাকে, ঠিক আছে? তো এখানে এটা বলেনি যে ক্যাপসোমিয়ার প্রোটেক্টস দ্য নিউক্লিক অ্যাসিড। যারা বাংলা মিডিয়ামের বাচ্চা আছো তাহলে এটা দেখে নাও যে ক্যাপসোমিয়ার কি করে, এই ডিএনএ বা আরএনএ যেটা নিউক্লিক অ্যাসিড ভেতরে রয়েছে তাকে প্রোটেক্ট করে। এটা তোমাদের বাংলায় মিসিং আছে। তো এই ক্যাপসোমিয়ার্সটা কিরকম হয়, আর অ্যারেঞ্জড ইন হেলিক্যাল অর পলিহেড্রাল জিওমেট্রিক ফর্ম। এরা হেলিক্যাল হতে পারে, মানে এরকম এরম 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 হতে পারে এই ক্যাপসোমিয়ারগুলো, বা পলিহেড্রাল হয়। বাংলাতেও বলেছে যে হেলিক্যাল বা পলিহেড্রাল জ্যামিতিক গঠনরূপে সজ্জিত থাকে। দেখো একটা ছবি দেখি, এইখানে দুটো ছবি দিয়েছে, দেখো ছবি তুলে কোয়েশ্চেন আসে তোমাদের নিটে, তোমরা জানো। তো ছবিগুলো ভালো করে বুঝতে হবে। তো এই এ হচ্ছে টোব্যাকো মোজাইক ভাইরাস, যারা টোব্যাকো গাছে রোগ তৈরি করে। আর এই বি এর ছবিটা হচ্ছে ব্যাকটেরিওফাজ, যারা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে। তো এই টোব্যাকো মোজাইক ভাইরাসে দেখো এখানে ক্যাপসোমিয়ার হচ্ছে এগুলো। এগুলো কিরকম, এগুলো এক একটা, এগুলো দেখো এক একটা তোমার প্রোটিনের টুকরো, ছোট ছোট প্রোটিনের টুকরো, যেটাকে আমরা বলছিলাম স্মল স্মল সাব ইউনিট বা অধো একক। দেখো এখানে কতগুলো আছে না এরকম, তো এরকম এতগুলো নিয়ে একটা ক্যাপসিড তৈরি হয়েছে। ভেতরে দেখো আরএনএ রয়েছে। তো এই ক্যাপসিডটা এর বাইরে না এরকম করে থাকে, তো একে বলে হেলিক্যাল প্যাটার্ন, হেলিক্যাল। আর এখানে ব্যাকটেরিওফাজের দেখো এইটা হচ্ছে প্রোটিন কোড। তো এই প্রোটিন কোডটা এরকম রয়েছে না, তো এরকম হলে তাকে বলে পলিহেড্রাল, এটাকে বলে পলিহেড্রাল ফর্ম। তাহলে এই ব্যাকটেরিওফেজের ছবিটা একটু দেখে নাও, দিতে পারে তোমাদের পরীক্ষায়। এই যে প্রোটিন কোডটা বাইরে রয়েছে এটা হচ্ছে প্রথমত ওর হেড, এর মধ্যে রয়েছে এর কিছু জিনোমিক ম্যাটেরিয়াল যেটা এখানে ছবিতে দেয়নি। এর মধ্যে থাকবে হচ্ছে ওর জিনোমিক ম্যাটেরিয়াল। আর যেহেতু ও ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, ওর জিনোমিক ম্যাটেরিয়াল কি হবে, দেখো কি হবে বলেছি, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ হবে না যারা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, তাহলে এর যে জিনোমিক ম্যাটেরিয়াল সেটা হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। আর ওর তারপরে এরকম একটা প্রোটিনের তৈরি, এগুলো সব এখানে একটা কলার থাকে, তারপরে নিচে হয় হচ্ছে একটা শীট থাকে এরকম, আর তার সাথে কতগুলো দেখো পা বেরিয়েছে যেগুলোকে বলে টেইল ফাইবার্স। বাংলা একবার দেখে নাও, এখানে মস্তক,
এটাকে বলছে কলার, কারণ মাথার পরেই আমাদের এখানে কলার থাকে না, আমরা বলি না এটা কলার বোন, তো কলার। তারপরে এখানে রয়েছে পুচ্ছাবরণী, আর এই যে পাগুলো এগুলোকে বলে পুচ্ছতন্তু। তাহলে ব্যাকটেরিওফেজ আর টোবাকো মোজাইক ভাইরাসের কোনটা কি আমরা এখানে জেনে নিলাম। তারপর বলেছে যে কিছু রোগের নাম করেছে, ডিজিজের নাম, কি কি ডিজিজ ভাইরাস করতে পারে। অ্যাকচুয়ালি লিস্ট তো অনেক বড়, কিন্তু তোমাদের বইয়ে অল্প কটা নাম দিয়েছে, এই কটা নাম জানলেই হবে। যেমন মাম্পস, স্মল পক্স, স্মল পক্সকে বাংলায় কি বলে গুটি বসন্ত, হার্পিস, ইনফ্লুয়েঞ্জা, এগুলো হচ্ছে ভাইরাস ঘটিত হয়। এইডস, এইডস তো একটা বিশাল বড় ব্যাপার, আমরা জানি। এইডস নিয়ে আমরা বিস্তারিতভাবে পরে পড়বো, অন্য চ্যাপ্টারে রয়েছে। আর প্লান্টে এরা কি করে, প্লান্টে এরা মেইনলি মোজাইক ফর্মেশন করে। মোজাইক ফর্মেশন মানে ছোপ ছোপ হয়ে যাওয়া। তোমার বাড়িতে যদি মোজাইক থাকে, অনেকের বাড়িতেই মোজাইক, আগে তো সবার বাড়িতেই থাকতো, এখন তো টাইলস হয়ে গেছে লোকের বাড়িতে। মোজাইক মানে কি, দেখবে যে কিছু পাথর লাল, কালো, সবুজ, হলুদ রং বেরঙের পাথর ছোপ 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 থাকে, সেটাকে বলে মোজাইক। তো এদের পাতাতেও কি হয়, গাছের পাতায় না এরকম ছোপ 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 হয়ে যায়, এই কন্ডিশনটাকে মোজাইক ফর্মেশন বলে। লিফ রোলিং অ্যান্ড কার্লিং, পাতা গুটিয়ে যাওয়া, কুকড়ে যাওয়া, গাছের পাতা না এরকম এরকম কুকড়ে যাবে, গুটিয়ে যাবে। ইয়েলোয়িং হতে পারে, পাতার বর্ণ দেখবে হলুদ হয়ে যাওয়া, অনেক গাছের পাতা দেখবে হলদে হয়ে যাচ্ছে, সেটা ভাইরাসের জন্য হয়। ভেইন ক্লিয়ারিং, ভেইন ক্লিয়ারিং এর সুন্দর এরা বাংলা করেছে শিরাগুলো স্পষ্ট হয়ে ওঠা, কিন্তু এটা ঠিক না, এটা বাংলাটা ঠিক না। ভেইন ক্লিয়ারিং মানে ক্লিয়ার মানে স্পষ্ট ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি এখানে সেটা বলতে চাইনি। ভেইন ক্লিয়ারিং মানে এরা বলতে চেয়েছে যে ভেইনগুলো ক্লিয়ার হয়ে যাওয়া, মানে রিমুভ হয়ে যাওয়া। ভেইন রিমুভিং, ভেইন রিমুভিং, কারণ পাতার মধ্যে যে ভেইনগুলো থাকে সেগুলো কি হয়, ধীরে 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 রিমুভ হতে থাকে। রিমুভ কেন হতে থাকে, বেসিক্যালি যেটা হয় যে ভাইরাসগুলো পাতার যে মোটা মোটা শিরা উপশিরা আছে না, সেগুলোকে নষ্ট করতে থাকে। তার ফলে দেখো পাতার ওই শিরা উপশিরার কাজ কি, ওদের কাজ হচ্ছে গাছের পাতায় জল পৌঁছে দেওয়া, আর পাতায় যে গ্লুকোজ তৈরি হবে সেই গ্লুকোজ সারা গাছের বডিতে ছড়িয়ে দেওয়া। তো সেটা তো ভেইনই করবে, তো ভেইন তো প্রথম উৎস যেখান থেকে এই কাজগুলো হবে। তো সেই ভেইনই যদি রিমুভ হয়ে যায়, ভেইনই যদি খারাপ হয়ে যায় গাছের, তাহলে গোটা গাছটাই ধীরে ধীরে মরে যাবে। তো সেই ভেইন ক্লিয়ারিং হয়। ডুয়ার্ফিং হয়, গাছ খর্বাকৃতি, দেখবে কিছু বাড়িতে গাছ ছোট ছোট গাছ লাগালেও দেখবে গাছগুলো লম্বায় আর বাড়ছে না, খর্বাকৃতি ছোট ছোট, সেটা হয় এদের জন্য। স্টান্টেড গ্রোথ, স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া, গাছের বৃদ্ধি লেন্থ বাড়তে থাকে না, এই সব কিন্তু ভাইরাসের জন্য হয়। ওকে, তো ভাইরাস কমপ্লিট। এবার আমাদের শুরু হবে ভাইরয়েড। ভাইরয়েডটা 1971-এ টি.ও. ডায়নার প্রথম আবিষ্কার করেছিলেন। হোয়াট ইজ ভাইরয়েড? তো ভাইরয়েড আরও মজার বিষয়। ভাইরাসে তো আমরা দেখেছিলাম যে দুটো জিনিস থাকে, ভাইরাসে থাকে হচ্ছে জিনোমিক ম্যাটেরিয়াল, আর কি দেখেছিলাম, প্রোটিন একটা কোট। ভাইরয়েডে আরও মজা, এই প্রোটিন কোটটা অবধি থাকবে না, কি থাকবে, জাস্ট একটা ফ্রি আরএনএ, অনলি আ ফ্রি আরএনএ, মুক্ত আরএনএ। দেখো এখানে আমি আঁকি, এটা জাস্ট একটা আরএনএ। তো একটা আরএনএ তুমি জানো তার কত বড় ক্ষমতা, সে গিয়ে গাছের রোগ বাঁধাচ্ছে। পোটাটো গাছে স্পিন্ডল টিউবার ডিজিজ হয়। টিউবার মানে আলু, অনেকবার বলেছি তাই না, আগেও বলেছি টিউবার মানে আলু, কেননা আমরা জানি টিউবার ফর্মেশন, মাটির মধ্যে ওদের স্টেম মোটা হয়ে গিয়ে আলু তৈরি করে, টিউবার ফর্মেশন। স্পিন্ডল টিউবার কেন, আলু স্পিন্ডল আকৃতি হয়ে যায়। দেখো ছবি দেখো, আলুগুলো এরকম 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 হয়ে যায়, ছবি দেখছো, এটা তোমাদের এনসিআরটির ছবি নয় কিন্তু, আমি বাইরে থেকে অ্যাড করেছি এক্সট্রা ছবি। তো দেখো আলুগুলোর শেপ কিরম হয়ে গেছে, প্লাস আলুগুলো পচে যাচ্ছে, দেখছো এই ছবিটা, দেখছো এই ছবিটা দেখো, আলুগুলো পচে যাচ্ছে আর স্পিন্ডল আকৃতি নিচ্ছে। তো এটা কিন্তু হয় ভাইরয়েডের জন্য, এরা আলুর মধ্যে এরকম রোগ তৈরি করে। এতে রয়েছে কি, শুধুই একটা আরএনএ, ল্যাক্ট প্রোটিন কোড, কোনো প্রোটিন কোড থাকে না। আর এই আরএনএগুলো লো মলিকিউলার ওয়েট হয়, আরএনএগুলোর খুব কম ওজন বিশিষ্ট হয়, আণবিক ওজন, একটাই তো আরএনএ, তার আর কি আণবিক ওজন টোজন থাকবে, তো তাই এখানে বলেছে। তো 1971 সালে টি.ও. ডায়নার ভাইরাসের চেয়েও ক্ষুদ্রতর নতুন এক ধরনের সংক্রামক বস্তু আবিষ্কার করেন, যা পোটেটো স্পিন্ডল টিউবার রোগ সৃষ্টির জন্য দায়ী। তো এটি একটি মুক্ত আরএনএ, প্রোটিন আবরণী এটার অনুপস্থিত, আর এই ভাইরয়েডের আরএনএ কম আণবিক ওজন বিশিষ্ট হয়। বোঝা গেল? তো এই হচ্ছে ভাইরয়েড। তো বেসিক্যালি ভাইরয়েডে কি আছে, ভাইরয়েডে কিছুই নেই, ভাইরয়েডে একটা জাস্ট আরএনএ থাকে, আর কিছুই ভাইরয়েডে
থাকে না। নেক্সট হচ্ছে প্রিয়ন। প্রিয়ন কি? প্রিয়ন হচ্ছে কিছু প্রোটিন যার আর কিছুই নেই। তাহলে ভাইরাস আর ভাইরয়েডে, ভাইরাসে একটা প্রোটিন কোড ছিল, ভেতরে ছিল জিনোমিক ম্যাটেরিয়াল। ভিরয়েডে আমরা দেখলাম প্রোটিন কোডটাও নেই, রয়েছে শুধু একটা আরএনএ। প্রিয়নে কি হবে? কোনো আরএনএ ডিএনএ কিছুই থাকবে না, জাস্ট কতগুলো প্রোটিন। প্রোটিন থেকে মনে রাখবে প্রিয়ন। প্রিয়ন কথাটা এসছে প্রোটিন থেকে। তো এরা কিছু অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিন, জাস্ট এরকম কিছুগুলো অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিন আছে, থ্যাপ করে পড়ে থাকে। তার কত বড় ক্ষমতা জানো? তার মানে ভাবো, এর তো কোনো জিনোমিক ম্যাটেরিয়ালও নেই, ডিএনএ আরএনএও নেই, তো তার ক্ষমতা কত জানো? এরা আমাদের নিউরোলজিক্যাল নানা রকম স্নায়ু রোগ, নিউরোলজিক্যাল ডিজিজ তৈরি করায়। গরুদের হয়। গরুদের কি হয়? মানুষেরও হয়, গরুদের মেইনলি কি হয়? বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি, বিএসি, যেটাকে পাতি কথায় ম্যাট কাউ ডিজিজ বলে, পাগলা গরু ডিজিজ। গরু পাগলা হয়ে যায়। যারা গ্রামের দিকে থাকো বা কখনো গ্রামে গেছো তারা জানবে যে কিছু গরু এরকম মুন্ডু নিয়ে এভাবে ঢুসায়, পাগল হয়ে গেছে। তো এই পাগলা গরু ডিজিজটা তৈরি করে এই প্রিয়নরা, যাদের মধ্যে জাস্ট কতগুলো অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিন আছে, আর কিচ্ছু নেই। ইনফ্যাক্ট এই অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিন মানুষের মধ্যেও রোগ তৈরি করতে পারে, এবং এই নিউরোলজিক্যাল রোগ মানুষও পাগল হয়ে যায়। তার নাম সিয়ার জ্যাকব ডিজিজ, ক্রুজফেল্ড জ্যাকব ডিজিজ যাকে বলে। ঠিক আছে? আর এদের সাইজ আর ভাইরাসের সাইজ সিমিলার। কেন সিমিলার হবে না? প্রোটিনটারই তো অ্যাকচুয়াল সাইজ হয়, যে ডিএনএ বা আরএনএ ম্যাটেরিয়াল থাকে, তার বেসিক্যালি সেরকম কোনো ওজনই নেই। তো এই ভাইরাসে কি থাকে? ভাইরাসেও থাকে প্রোটিন আর জিনোমিক ম্যাটেরিয়াল, আর এদের জিনোমিক ম্যাটেরিয়ালটা নেই, প্রোটিনটা তো আছে। তো জিনোমিক ম্যাটেরিয়ালের সেরকম তো সাইজ হয় না, ওজন হয় না, তাহলে প্রোটিনের সাইজই বলতে পারো ভাইরাসের সাইজ। তাই জন্য এদের সাথে ভাইরাসের সাইজ অলমোস্ট সিমিলার হয়। তাহলে দেখো বলেছে যে স্নায়ুরোগ তৈরি করে অস্বাভাবিক ভাঁজযুক্ত প্রোটিন দ্বারা গঠিত বাহক। অস্বাভাবিক ভাঁজযুক্ত মানে যেটা তোমায় এখানে প্রোটিন দেখালাম, তাই না? অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিন। এই বাহকটির আকার ভাইরাসের মতো হয়। বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি, গবাদি পশুর ম্যাট কাউ ডিজিজ, আর মানবদেহে ক্রুজফেল্ড জ্যাকব ডিজিজ, এগুলো কিন্তু সবই নার্ভের ডিজিজ এরা তৈরি করে। ঠিক আছে? লাস্ট রয়েছে আমাদের এই চ্যাপ্টারে লাইকেন্স। লাইকেন্স হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, বা বলতে পারো মিথজীবীয় সহাবস্থান। সিম্বায়োটিক বা মিথজীবী কথাটার মানে কি? তার মানে যে দুটো সেখানে অর্গানিজম যুক্ত এবং দুজনেই দুজনের কোনোভাবে উপকার করে, কেউ কারোর ক্ষতি করে না, তাকে সিম্বায়োটিক বা মিথজীবী বলে, যেখানে একে অপরের সহযোগিতা হয়। তো লাইকেনে মেইনলি থাকে তোমার অ্যালগি আর ফাঙ্গাস। ঠিক আছে? দেখো এখানে একটা ছবি আঁকি। এগুলো কি বলো তো? এগুলো ফাঙ্গাসের হাইফি। আমরা ফাঙ্গাস পড়ে নিয়েছি, তাই এখন আমরা জেনে গেছি হাইফি কাকে বলে। তো এটা হচ্ছে ফাঙ্গাসের হাইফি। আর এটা কি বলো তো? এটা হচ্ছে অ্যালগি। ঠিক আছে? এই মিলে তৈরি হয় লাইকেন। তো বেসিক্যালি এই অ্যালগি আর ফাঙ্গাস এভাবে দুজনের সাথে অ্যাসোসিয়েট করে লাইকেন তৈরি করে। তো এখানে অ্যালগি কি করে? অ্যালগি তো ফটোসিনথেসিস করতে পারে, আমরা জানি। সালোক সংশ্লেষ করতে পারে না অ্যালগি? ফটোসিনথেসিস করেও কি করে? ফটোসিনথেসিস করে হয়টা কি? গ্লুকোজ তৈরি করতে পারে, খাবার তৈরি করে। তো ও কি করে? ওর যে বন্ধু এই ফাঙ্গাস, সেই ফাঙ্গাসটাকে ও খাবার দেয়। এই যে গ্লুকোজ তৈরি করে, ফুড তৈরি করে, সেটাও দেয় হচ্ছে ফাঙ্গাসকে। ফাঙ্গাসকে কেন খাবার দেওয়ার প্রয়োজন করে? কারণ ফাঙ্গাস ফটোসিনথেসিস করতে পারে না, ফাঙ্গাস অটোট্রফিক হয় না। ফাঙ্গাস তো পরভোজী, তাই না? পরভোজী, হেটেরোট্রফিক। হেটেরোট্রফিক। তো ফাঙ্গাসের তো খাবার লাগবে, সেটা কে দিচ্ছে? অ্যালগি দিচ্ছে। অ্যালগি ফটোসিনথেসিস করতে পারে। তো ফাঙ্গাসও তো অ্যালগিকে কোনো উপকার করবে, দুজনেই তো দুজনের বন্ধু। তো অ্যালগি তো এমনি এমনি খাবার দেবে না, ফাঙ্গাসও অ্যালগির উপকার করবে। ফাঙ্গাস কি করে? ফাঙ্গাসের যেহেতু এরকম রুটের মতো লম্বা লম্বা হাইফি আছে, আমরা দেখতে পাচ্ছি এগুলোকে হাইফি বলে। এগুলো দেখো গাছের রুটের মতো লম্বা লম্বা। এদের কি হয়? এদের দেখতে পাচ্ছ এদের সারফেসটা খুব বেশি হয়ে যায়, হাই সারফেস,
অনেকটা সারফেস না, অনেক জায়গা জুড়ে এরকমভাবে লম্বা লম্বা রুটের মতন এরা হয়েছে। তো তার ফলে ওদের কি হয়, ওদের মাটির থেকে ওয়াটার নিউট্রিশন অ্যাবজর্ব করতে সুবিধা হয়। অ্যাবজর্ব ওয়াটার নিউট্রিশন, এরা ওয়াটার নিউট্রিশন অ্যাবজর্ব করে কি করে, এরা অ্যালগিকে দেয়। কারণ অ্যালগি তো এত ভালো করে ওয়াটার নিউট্রিশন অ্যাবজর্ব করতে পারে না, তো অ্যালগিকে এরা ওয়াটার নিউট্রিশন অ্যাবজর্ব করে দেয়, আর তার বিনিময়ে অ্যালগি ফটোসিনথেসিস করে এদেরকে খাবার দেয়। তো এখানে আমরা যে অ্যালগি আর ফাঙ্গাসের দুটো পার্ট দেখছি, এর যে অ্যালগাল কম্পোনেন্ট রয়েছে তাকে বলে ফাইকোবায়ন্ট। এই অ্যালগাল যে কম্পোনেন্টটা, মানে যেখানে অ্যালগি রয়েছে, অ্যালগিকে বলে ফাইকোবায়ন্ট, আর এই যে ফাঙ্গাস তাকে বলে মাইকোবায়ন্ট। তাহলে একই লাইকেনের অ্যালগিকে বলছে ফাইকোবায়ন্ট আর ফাঙ্গাসকে বলছে মাইকোবায়ন্ট। এবার দেখো এখানে একটা ছবি দেখছো, এই যে পাশে আমি একটা ছবি অ্যাড করেছি, সেটা অ্যাকচুয়ালি কিন্তু এনসিইআরটির ছবি না, আমাদের বাইরে থেকে ছবিটা নিয়ে তোমাদের জন্য অ্যাড করেছি। দেখো এখানে একটা গাছের লগ রয়েছে, একটা গাছ রয়েছে, গাছের মধ্যে দেখো এরকম এরকম হয়েছে। তো এরকম আমরা রাস্তায় বর্ষাকালে অনেক সময় এরকম আমরা দেখতে পারি গাছের মধ্যে হয়েছে, তো এগুলো কিন্তু লাইকেন। কিন্তু দেখো তুমি এখানে দেখে অ্যালগি আর ফাঙ্গাসকে আলাদাভাবে শনাক্ত করতে পারবে না, চিনতে পারবে না। এই যে সবুজ পার্টগুলো, গ্রিন গ্রিন পার্টগুলো, সেটা হচ্ছে অ্যালগি, আর সাদাটে যে পার্টগুলো সেটা হচ্ছে ফাঙ্গাস। কিন্তু সেটা তুমি খুব ভালো করে এইখান বাইরে যদি দেখো চিনতে পারবে না, ঠিক আছে? ওরা এতটাই ক্লোজলি অ্যাসোসিয়েটেড থাকে, এতটাই একে অপরের সাথে অ্যাটাচ থাকে যে ওভাবে আলাদা করে অ্যালগি ফাঙ্গাসকে শনাক্ত করা যায় না। তো লাইকেন্স বলছে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করে, আমরা জানি, বিটুইন অ্যালগি অ্যান্ড ফাঞ্জাই, তাই তো? অ্যালগাল কম্পোনেন্টকে বলে ফাইকোবায়ন, ফাঙ্গাল কম্পোনেন্টকে বলে মাইকোবায়ন। আচ্ছা, অটোট্রফিক অ্যান্ড হেটারোট্রফিক রেসপেক্টিভলি। ফাইকোবায়ন মানে অ্যালগির যেটা, সেটা অটোট্রফিক, সেটা ফটোসিনথেসিস করে। যেটা ফাঙ্গাস সেটা হচ্ছে হেটারোট্রফিক, মানে অন্যের ওপর নির্ভরশীল। অ্যালগি প্রিপেয়ার ফুড ফর ফাঞ্জাই and fungi provide shelter and absorb mineral nutrients and water for its partner. ফাঞ্জাই কি করে, ওর পার্টনার অ্যালগির জন্য নিউট্রিশন ওয়াটার অ্যাবজর্ব করে। So close is their association that if one saw a lichen in nature, one would never imagine that they had two different organisms within them. তুমি যদি এদেরকে হঠাৎ করে বাইরে থেকে দেখো, এদেরকে তুমি আলাদা করতে পারবে না, কারণ এরা এতটাই একে অপরের সাথে অ্যাটাচ। দেখো লিখেছে শৈবাল এবং ছত্রাকের মিথজীবীয় সংস্থান, যেখানে শৈবাল এবং ছত্রাক উভয়ই একে অপরের সহযোগিতায় উপকৃত হয়। শৈবালকে ফাইকোবায়ন, ছত্রাককে মাইকোবায়ন বলে। শৈবাল হচ্ছে স্বভোজী, ছত্রাক হচ্ছে পরভোজী। লাইকেনের শৈবাল অংশটি ছত্রাককে খাদ্যের যোগান দেয়, বিনিময়ে ছত্রাক শৈবালকে বাসস্থানের সুবিধা প্রদান করে এবং খাদ্য প্রস্তুতির জন্য খনিজ পোষক এবং জলের যোগান দেয়। তাদের পারস্পরিক সহাবস্থান এতটাই নিবিড় যে যদি প্রাকৃতিক পরিবেশে লাইকেন পর্যবেক্ষণ করা যায় তবে কল্পনা করা কঠিন হয়ে পড়ে যে একটি লাইকেন দুইটি পৃথক জীবের সমন্বয়ে গঠিত। কেন? কারণ তোমার ওদেরকে তাকালে মনে হবে সেম জিনিস, দুটো আলাদা তুমি বুঝতেই পারবে না। এরা গুড পলিউশন ইন্ডিকেটার্স। দূষিত অঞ্চলে এরা জন্মাতে বা টিকে থাকতে পারে না, তাই লাইকেন খুবই ভালো দূষণ নির্দেশক হিসেবে কাজ করে, বিকজ দে ডু নট গ্রো ইন পলিউটেড এরিয়াস। তো যেখানে পলিউশন সেখানে লাইকেন গজায় না। তো তোমার বাড়ির আশেপাশে যদি লাইকেন গজাতে দেখো, তার মানে তোমার বাড়ির আশেপাশের এরিয়া কিন্তু পলিউশন নেই। আর যদি তোমার বাড়ির আশেপাশে কোথাও তুমি লাইকেন কোনোদিন না দেখতে পাও, তার মানে তোমার বাড়ির আশেপাশে অনেক দূষণ রয়েছে। সেই জন্য কিন্তু এরা দূষণের নির্দেশক হিসেবে কাজ করে। এই চ্যাপ্টারটা আজকে আমাদের শেষ। চ্যাপ্টার 2 শেষ হয়ে গেছে। আমরা কালকে আসছি লাইভ এমসিকিউ নিয়ে। সবাই এক্সাইটেড তো? ওকে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগছে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি তুমি আমার কাছে পার্সোনালি আমার অনলাইন কোচিংয়ে তুমি অ্যাডমিশন নিতে চাও বায়োলজি অ্যাফোর্ডেবল প্রাইসে, তাহলে আমাকে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে। ঠিক আছে, তাহলে চলো আজকে আসছি, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। বাই বাই।